চিরঞ্জিত একাডেমি চ্যানেলে ওয়েস্ট বেঙ্গল ও সেন্ট্রাল প্রাইমারি ও আপার প্রাইমারি টেট প্রার্থীদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং টেটের জন্য প্রস্তুতি নিচ্ছ। এই প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে আমি চিরঞ্জিত স্যার তোমাদের সঙ্গে আছি। বিষয়বস্তু যতটা সম্ভব সহজ করে বুঝিয়ে দেবো। আমরা বৃদ্ধি বিকাশ নিয়ে আলোচনা করছি। ইতিমধ্যেই আমাদের বৃদ্ধি বিকাশ সংক্রান্ত দুটি ক্লাস হয়ে গেছে, দুটি নয় 3টি ক্লাস হয়ে গেছে। রুশোর শিক্ষা দর্শন গত ক্লাসে আলোচনা করেছিলাম। আজ আমরা আলোচনা করব ব্যক্তির বিকাশের যে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য আছে সেই নিয়ে আজকের ক্লাস। কেমন? এই ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সঙ্গে সঙ্গে বেল আইকনটি প্রেস করো এবং ক্লাস কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলো না। তাহলে চলো শুরু করে দিই আজকের আলোচনা। বাল্যকালের বিশেষ বৈশিষ্ট্য। প্রথমে আমরা বাল্যকালের বিশেষ বৈশিষ্ট্য নিয়ে একটু আলোচনা করে নিই। শিক্ষা স্তর, অর্থাৎ শিক্ষা স্তর বলতে প্রাইমারি কি আপার প্রাইমারি কি প্রাক প্রাথমিক, প্রাথমিক, উচ্চ প্রাথমিক, এই ধরনের যে স্তরগুলো থাকে সেই বিষয়টা এখানে বলা হয়েছে। প্রাক প্রাথমিক ও প্রাথমিক শিক্ষা, এটা কিন্তু বাল্যকালের বিশেষ একটা শিক্ষা স্তর। ঠিক আছে, বাল্যকাল দুইভাবে বিভক্ত আমরা জানি। এক হচ্ছে প্রাক বাল্যকাল, প্রি চাইল্ডহুড, আর দুই হচ্ছে পরবর্তী বাল্যকাল, লেট চাইল্ডহুড। প্রাক বাল্যকাল হচ্ছে 2 থেকে 6 বছর। ঠিক আছে, এখানে কি হয়, এখানে প্রাক বাল্যকালে যখন থাকে বালক, তখন তার মধ্যে কৌতূহল ও প্রশ্ন প্রচুর পরিমাণে মনের মধ্যে জাগে। তোমরা যদি একটু আশেপাশে খেয়াল করে দেখো তাহলে দেখতে পারবে বাচ্চারা প্রচুর প্রশ্ন করে, এটা কি, ওটা কি, এটা কেন হলো, এটা কি হবে, এইভাবে। অর্থাৎ ওটা কিউরিসিটি আর কোশ্চেনিং, এই বিষয়টা এই সময়ে কাজ করে বাচ্চাদের মধ্যে। তাই এই এজটাকে কোশ্চেনিং এজ বলা হয়। তারপরে চলে আসছে লেট চাইল্ডহুড। আচ্ছা, আমরা এটা খুব শীঘ্রই তাড়াতাড়ি করেই আলোচনা করে যাব, কারণ কি বৃদ্ধি বিকাশ নিয়ে অনেকগুলো ক্লাস হয়ে যাচ্ছে। তো এগুলো যে বিষয়গুলো আলোচনা করে যাব প্রত্যেকটা পয়েন্ট শুধু মনে রাখার মতো বিষয়, যেখান থেকে টুইস্ট করা প্রশ্ন আসবে। আচ্ছা, পরবর্তী বাল্যকাল অর্থাৎ লেট চাইল্ডহুডে কি আসছে? আচ্ছা, কোশ্চেনিং এজের ক্ষেত্রে এখানে এই ছবিটা দেওয়া হয়েছে। দেখো ছেলেদের মধ্যে ওদের মুখের মধ্যে যেন একটা কিউরিসিটি ভাব। ঠিক আছে, আচ্ছা এবারে চলে আসছে পরবর্তী বাল্যকাল, এটা 6 থেকে 12 বছর। হ্যাঁ, গ্রুপ বা দল, এটাকে বলা হয় গ্রিগারিয়াসনেস ডেভেলপস। এই সময় কি হয়, গ্রিগারিয়াসনেস ডেভেলপস, মানে ওদের মধ্যে একটা গোষ্ঠীগত মনোভাব এটা একটা তৈরি হয়ে ওঠে ওদের মধ্যে। তাই এই এজটাকে বলা হয় গ্রুপ এজ, প্লে এজ, গ্যাং এজ। এই গ্রুপ এজ, প্লে এজ, গ্যাং এজ, কোশ্চেনিং এজ, এগুলো নিয়ে কিন্তু বিগত বছরে প্রশ্ন এসছে এবং আগামী বছরেও প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু প্রবল। ঠিক আছে, তারপরে চলে আসে যৌবনাগম, পিউবার্টি। সাধারণত মেয়েদের ক্ষেত্রে 11 থেকে 13 বছর বয়সে চলে আসে এবং ছেলেদের ক্ষেত্রে 12 থেকে 13 বছর। ঠিক আছে, এই বিষয়টা মাথায় রাখতে হবে। তাহলে এই স্লাইডে মূল যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে কোয়েশ্চেনিং এজ, গ্রুপ এজ, প্লে এজ এবং গ্যাং এজ। এই টার্মগুলো মাথায় রাখতে হবে। কিউরিওসিটি, কোয়েশ্চেনিং প্রাক বাল্যকালের ক্ষেত্রে, আর পরবর্তী বাল্যকালের ক্ষেত্রে গ্রেগারিয়াসনেস। ঠিক আছে, নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। আচ্ছা, এই যে গোষ্ঠী, গ্রুপ এজ, গ্যাং এজের কথা বলা হচ্ছে, সেই বিষয়ক একটা এখানে ছবি দেওয়ার চেষ্টা করেছি। ওরা একসঙ্গে গোষ্ঠীবদ্ধভাবে খেলাধুলো করছে। হ্যাঁ, আচ্ছা এবারে চলে আসি বিভিন্ন ধরনের যে বিকাশগত বৈশিষ্ট্য সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। ধীরে ধীরে দৈহিক, ভাষাগত, সামাজিক, নৈতিক, এই বিষয়গুলো আমরা ধীরে ধীরে আলোচনা করব। প্রথমে আসছে দৈহিক বা শারীরিক বিকাশ। ঠিক আছে, যেটাকে বলা হচ্ছে ফিজিক্যাল ডেভেলপমেন্ট। দৈহিক বিকাশের বৈশিষ্ট্য কী না, শরীরের নিম্ন অঙ্গের তুলনায় উপরের অঙ্গের বৃদ্ধি তুলনামূলকভাবে আগে হয়। অর্থাৎ পার দিক থেকে মাথা পর্যন্ত এই যে পুরো শরীর আমাদের, সেখানে কি হয়, পায়ের থেকে তার উপরের যে শরীরের অংশ তার অঙ্গের বৃদ্ধি তুলনামূলকভাবে আগে হয়। এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য। সূক্ষ্ম পেশি সঞ্চালনের আগে বৃহৎ পেশি সঞ্চালন ঘটে। আচ্ছা, এটার একটা ছোটো ছোটো উদাহরণ দিয়ে দিই। প্রথমে যেটা বলা হয়েছে সেক্ষেত্রে আমরা বলতে পারি, দেখবে শিশুদের শরীরটা প্রথমে বড় হয়। ঠিক আছে, পাগুলো ছোট ছোট হয়, কিন্তু যখন একটা পরিপূর্ণ মানুষ হয় তখন কোমর পর্যন্ত বেশি লম্বা হয়, তারপরে দেহটা কম লম্বা হয়। অর্থাৎ যখন শৈশব থেকে বিকাশের যে বিষয়টা ঘটতে থাকে তখন কি হয়, উপরের অংশের তুলনামূলকভাবে বৃদ্ধি আগে সম্পন্ন হয়। আবার দেখো, সূক্ষ্ম পেশি সঞ্চালনের আগে বৃহৎ পেশির সঞ্চালন কীভাবে ঘটে না, প্রথমে শিশুরা দেখবে হাত পা সব নাড়ানাড়ি করছে, ধীরে ধীরে পরে কি হয়, ধীরে ধীরে তারপরে আঙুলগুলো নাড়তে শেখে।
তাহলে আগে বৃহৎ পেশিগুলোর সঞ্চালন হলো, আর আঙুলে ক্ষুদ্র ক্ষুদ্র পেশি আছে, সূক্ষ্ম পেশি আছে, সেগুলো পরে সঞ্চালিত হয় বা সঞ্চালন করতে পারে। শারীরিক বিকাশের একটি ক্রমধারা আছে, অর্থাৎ একটা ধারাবাহিকভাবে সেই বিকাশ ঘটে। যেমন হাঁটার আগে হামাগুড়ি দেওয়া, ঠিক আছে, আবার হামাগুড়ি দেওয়ার আগে পেটিয়ে পড়া বলে বাচ্চাদের, মাথা তোলা, এই বিষয়গুলো। দেখো এখানে ছবিটা সেইভাবেই দেওয়া হয়েছে। প্রথমে কোনো রকমভাবে বসতে শিখলো, তারপরে হামাগুড়ি দিতে শিখলো, তারপরে একটু দাঁড়ানোর চেষ্টা করছে, তারপরে সম্পূর্ণ দাঁড়াতে পারছে। এটা একটা ধারাবাহিকভাবে সম্পন্ন হয়। কথা বলার আগে নানা ধরনের আওয়াজ করা, এটাও কিন্তু বিকাশের একটা বৈশিষ্ট্য। দেহের উচ্চতার সঙ্গে সমতা রেখে অন্য অঙ্গ প্রত্যঙ্গগুলি বিকশিত হয়, ঠিক আছে, হাত পা, মাথা, চোখ, কান, নাক, বিভিন্ন ধরনের অঙ্গ প্রত্যঙ্গ কিংবা শরীরের অভ্যন্তরীণ যে অঙ্গ প্রত্যঙ্গ সব কিছুই। সাধারণত 16 থেকে 17 বছর বয়সে দৈহিক বিকাশ শেষ হয়, এটা সাধারণভাবে, কিন্তু তারপরেও হতে পারে, এটা একটা ব্যতিক্রম। এবারে চলে আসি দৈহিক আকার নিয়ে, বডি সাইজ। এগুলো শুধু জানার জন্য বলা, চটজলদি বলে দিই। উচ্চতা আর ওজন, এই বিষয়টি আলোচনা করব। জন্মের সময় উচ্চতা 17 থেকে 21 ইঞ্চি হয় গড়ে, 4 মাস বয়সে 26 থেকে 28 ইঞ্চি গড়ে, 1 বছর বয়সে 28 থেকে 30 ইঞ্চি গড়ে, 5 বছর বয়সে উচ্চতা জন্মের সময়ের থেকে প্রায় দ্বিগুণ হয়। এটা একটু মাথায় রাখতে হবে যে উচ্চতা জন্মের সময়ের প্রায় দ্বিগুণ হয় 5 বছর বয়সে। কৈশোরকালে পৌঁছানো পর্যন্ত গড়ে বছরে 3 ইঞ্চি করে উচ্চতা বাড়ে। খুব সুন্দর একটা এটা স্ট্যাটিস্টিক্স ক্যালকুলেশন করে পাওয়া গেছে গবেষণার মাধ্যমে। ছেলে মেয়েদের মধ্যে উচ্চতার তারতম্য দেখা যায়। ছেলেরা সাধারণত সামান্য বেশি উচ্চতার অধিকারী হয়, ঠিক আছে, আর মেয়েরা তুলনামূলকভাবে কম। ওজনের ক্ষেত্রে কি বলা হচ্ছে, জন্মের সময় সাধারণত ওজন হয় গড়ে 5.5 পাউন্ড, তারপরে কিছুটা ওজন কমে গেলেও 7 দিন পর থেকে ধীরে ধীরে ওজন বাড়তে থাকে, অর্থাৎ জন্মের 7 দিন পর থেকে ধীরে ধীরে ওজন বাড়তে থাকে। 4 মাস বয়সে ওজন জন্মের দ্বিগুণ হয়, 1 বছর বয়সে ওজন জন্মের 3 গুণ হয়, 3 বছর বয়সে ওজন গড়ে বাড়ে প্রায় 5 পাউন্ড করে, ঠিক আছে। প্রথম বছরে ওজন বেশি বৃদ্ধি পায় উচ্চতার তুলনায়, এটা মাথায় রাখতে হবে। শিশু যখন প্রথম বছরে ওই সময়সীমাটাতে থাকে তখন তার ওজন তুলনামূলকভাবে উচ্চতার থেকে বেশি বৃদ্ধি পায়, এবং দ্বিতীয় বছরে ঠিক এর উল্টো হয়। কি হয়, ওজনের তুলনায় উচ্চতা বেশি বাড়ে, ঠিক আছে। এটা কিন্তু খেয়াল করে দেখবে, আশেপাশে যদি বাচ্চা থাকে তাহলে এটা খেয়াল করে দেখো। আচ্ছা, দৈহিক গঠনের বিকাশ, ডেভেলপমেন্ট অফ অ্যানাটমিক্যাল স্ট্রাকচার। 2 বছর বয়সে শিশুর দেহ সুস্থ হয়, অর্থাৎ দেহের অঙ্গ প্রত্যঙ্গের যে একটা স্বাভাবিক আকার আকৃতি সেটা 2 বছর বয়সে সম্পন্ন হয়। অঙ্গ প্রত্যঙ্গ ও দেহকাণ্ডের আকৃতি ও বিকাশ পরিণত অবস্থায় আসার আগেই মস্তিষ্ক ও মুখের আকৃতি পরিণত অবস্থায় আসে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, মাথা কিংবা মুখের আকৃতি সবার আগে পরিণত অবস্থায় চলে আসে। 3 ধরনের দৈহিক গঠন ব্যক্তির মধ্যে আমরা লক্ষ্য করি, সেগুলো কি কি? মেদবহুল ও গোলগাল বা নাদুস নুদুস গঠন, যেটাকে বলা হচ্ছে এন্ডোমরফিক, অর্থাৎ মোটাসোটা চেহারা। 2 হচ্ছে দীর্ঘ বা ক্ষীণকায় বা ছিপছিপে গঠন, যেটাকে বলা হচ্ছে একটোমরফিক, মানে একবারে রোগা পাতলা। আর শক্ত সমর্থ দেহ ও পেশির কাঠামো অর্থাৎ বলিষ্ঠ গঠন মেসোমরফিক, অর্থাৎ এটা বলা হচ্ছে যেটাকে আমরা বলি যে বডি বিল্ডার, অর্থাৎ 6 প্যাক থাকবে, পেশিগুলো সুঠাম হবে, গঠন সুন্দর হবে, দেখতে দারুণ লাগবে। তো এই ধরনের 3 ধরনের দেহের গঠন আমরা লক্ষ্য করি। এবারে আমরা ছবিতে একটু দেখে নিই। মোটাতে বলেছে এটা হচ্ছে এন্ডোমরফিক, একেবারে পাতলা এটাকে বলা হচ্ছে একটোমরফিক, আর এটা হচ্ছে স্বাভাবিক বলিষ্ঠ দেহ, এটাকে বলা হচ্ছে মেসোমরফিক। আশা করি ক্লিয়ার। আচ্ছা, এবারে চলে আসি স্নায়ুতন্ত্রের বিকাশে, ডেভেলপমেন্ট অফ নার্ভাস সিস্টেম। কি বলা হচ্ছে, জন্মের আগে স্নায়ুতন্ত্রের বিকাশ খুব তাড়াতাড়ি হয়, অর্থাৎ যখন গর্ভাবস্থায় সন্তান থাকে, শিশু যখন মায়ের গর্ভে থাকে তখন স্নায়ুতন্ত্রের বিকাশ খুব তাড়াতাড়ি হয়। জন্মের পর 3 থেকে 4 বছর পর্যন্ত আচ্ছা, জন্মের পর 3 থেকে 4 বছর পর্যন্ত স্নায়ুতন্ত্রের বিকাশের হারও খুব দ্রুত থাকে, এখানে বাক্যটা সম্পূর্ণ হয়নি। তারপর কি হয়, এরপরে তুলনামূলকভাবে হার কমে যায়। জন্মের সময় মস্তিষ্কের ওজন থাকে সমস্ত দেহের 8 ভাগের 1 ভাগ, 10 বছর বয়সে থাকে 18 ভাগের 1 ভাগ, 15 বছর বয়সে থাকে 30 ভাগের 1 ভাগ, 16 থেকে 17 বছর বয়সে থাকে 40 ভাগের 1 ভাগ, অর্থাৎ 16-17 বছর বয়সে যদি কোনো শিক্ষার্থীর ওজন 40 কেজি হয়, তার মধ্যে মাথার ওজন হয় 1 কেজি। তারপরে চলে আসে যান্ত্রিক বিকাশ, এটা হচ্ছে অর্গানিক ডেভেলপমেন্ট, এখানে যান্ত্রিক বলতে অঙ্গ প্রত্যঙ্গের কথা বলা হয়েছে। তারপরে আসছে দেহ সঞ্চালনমূলক বিকাশ। দেখো,
যান্ত্রিক বিকাশটা মূলত দেহের অঙ্গ প্রত্যঙ্গ মানে অভ্যন্তরীণ যে অঙ্গ প্রত্যঙ্গ সেটার কথা বলা হয়েছে। তারপরে আসছে দেহ সঞ্চালনমূলক বিকাশ অর্থাৎ মোটর ডেভেলপমেন্ট, কীভাবে একটা শিশু ধীরে ধীরে নিজের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করে এবং কর্মক্ষম হয়ে ওঠে বা বিভিন্ন ধরনের আচরণ করতে থাকে, তার একটা ছবি এখানে দিয়ে দেওয়া হয়েছে। আশা করি ছবিটা দেখে সেই বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হচ্ছে। কেমন? নেক্সট স্লাইডে চলে যাই। এবারে চলে আসছে সঞ্চালনমূলক বিকাশ, মোটর ডেভেলপমেন্ট। শিশু কত নিখুঁতভাবে তার হাত পা ও শরীরের অন্যান্য পেশি ব্যবহার করতে পারছে তার উপরই নির্ভর করে যে তার সঞ্চালনমূলক বিকাশ কিভাবে হয়েছে। সঞ্চালনমূলক কিছু বিকাশের আমরা বৈশিষ্ট্য একইভাবে জেনে নিই। সঞ্চালনমূলক বিকাশ সামগ্রিক থেকে বিশেষের দিকে হয়। উদাহরণটা দেখো, প্রথমে শিশু সম্পূর্ণ হাত নাড়তে পারে, তারপরে ধীরে ধীরে দেখবে কবজি নাড়তে পারে, তারপরে দেখবে হাতের সব আঙুলগুলো একসঙ্গে নাড়ছে। আবার যখন আরও বড় হচ্ছে শিশু, তখন ধীরে ধীরে একটা একটা আঙুল নাড়তে পারে। ঠিক, কিংবা আমরা যদি বলি একটা শিশুকে যদি পেন ধরতে দেওয়া হয়, সে প্রথমে মুঠোর মধ্যে সমগ্র হাতের তালু দিয়ে পেনটাকে ধরে, যখন ধীরে ধীরে বড় হয় সে কিন্তু দুটো তিনটে আঙুলে পেনটাকে ধরতে পারে। ছোট পেশির থেকে বড় পেশির সঞ্চালন তাড়াতাড়ি হয়, সেটা আগে বলে দিয়েছি। যুগ্মভাবে কার্যকারিতা কি না, দুটি হাত দুটি পা, বিশেষ হাত বা পা। কীরকম? দেখবে শিশু যখন হাত পা নাড়ে না, দুটো হাত একসঙ্গে নাড়তে থাকে, হাত পাগুলো ছুঁড়তে থাকে, পাগুলো ছুঁড়তে থাকে, সেটাকেই বলা হচ্ছে যুগ্ম কার্যকারিতা। পেশির সঞ্চালনমূলক বিকাশ একইভাবে ধারাবাহিকভাবে হয়। দৈহিক বিকাশের মতোই সেই ধারাবাহিকতা সঞ্চালনমূলক বিকাশের ক্ষেত্রেও তাই। এবারে চলে আসি আমরা সঞ্চালনমূলক বিকাশের বিভিন্ন স্তর অর্থাৎ স্টেজেস অফ মোটর ডেভেলপমেন্ট। দেখো, এটা জীবন বিকাশের স্তর অনুযায়ী ভাগ করা হয়েছে। প্রথমে শৈশবকালে বলা হচ্ছে জন্ম থেকে 2 বছর। এখানে কি হয়? জন্মের পর চোখ বোঝাতে পারে, হাত পা নাড়ে। 2 মাসে ঘাড় শক্ত হয়, বিছানায় শুয়ে মাথা তুলতে পারে। 4 মাসে সাহায্য পেলে বসতে পারে। 6 মাসে নিজে বসতে পারে, ঝোলানো জিনিস ধরতে পারে। 8 মাসে ধরে দাঁড়াতে পারে। 9 মাসে হামাগুড়ি দেয়। 10 থেকে 11 মাসে অন্যের হাত ধরে দাঁড়াতে পারে। 12 মাসে নিজে নিজে দাঁড়াতে চেষ্টা করে। 13 মাসে ধরে ধরে সিঁড়ি দিয়ে উঠতে পারে। 14 মাসে নিজে দাঁড়াতে পারে এবং হাঁটার চেষ্টা করে। 18 মাসে কি করে? দৌড়নো, কোনো কিছু টানতে পারা, ধাক্কা দিতে পারা, আস্তে আস্তে সিঁড়ি দিয়ে ওঠানামা করা, এগুলো করতে পারে। আর 2 বছর বয়সে বেশি দৌড়াদৌড়ি করে, তবে গতি নিয়ন্ত্রণ করতে পারে না। দৌড়ে চলে গেল, ধাক্কা খেয়ে যাচ্ছে, মানে কোন জায়গা থেকে দৌড়ে যাওয়ার স্পিড কমাতে হবে সেটা বুঝতে পারে না, গতি নিয়ন্ত্রণের বিষয়টা। ছোট ছোট জিনিস দিয়ে একটির উপর একটি সাজাতে পারে, লম্বালম্বি লাইন টানতে পারে, কিন্তু অনুভূমিক লাইন টানতে পারে না, এটা মাথায় রাখতে হবে। তারপরে আসছে প্রথম বাল্যকাল, মানে প্রাক বাল্যকাল, যেটা 2 থেকে 6 বছর। 2 বছর বয়সে বৈপরীত্য মানে বিপরীত চিন্তাভাবনার বিপরীত কাজ করার যে বিষয়টা, তারপর উচিত অনুচিত, কোনো বিকল্প বোধ, শিশুর শারীরিক ব্যাপারে একটা অস্থিরতা লক্ষ্য করা যায়। 3 বছর বয়সে কি লক্ষ্য করা যায়? জেদি মনোভাব লক্ষ্য করা যায়। হাঁটায় ভারসাম্য বজায় থাকে, গতি নিয়ন্ত্রণ করতে পারে, অনুভূমিক এবং উলম্ব রেখা অঙ্কন করতে পারে, প্লাস বা মাইনাস আঁকতে পারে। মানে এইগুলো ধীরে ধীরে তার কি হয়? সঞ্চালনমূলক বিকাশে মধ্যে সূক্ষ্মতার ভাবটা সঠিকভাবে বিকশিত হতে থাকে। 4 বছর বয়সে কি হয়? ছোটাছুটি করতে পারে, প্রাণ চাঞ্চল্য থাকে, লাফাতে পারে, স্কিপিং করতে পারে। 5 বছর বয়সে কি হয়? পেশি নিয়ন্ত্রণ করা, বল ধরা ও ছোঁড়া, বোতাম লাগানো, ছবিতে রং লাগানো, ছোট ছোট যন্ত্রের ব্যবহার, এই ধরনের বিশেষ বিশেষ বিষয়গুলি ওরা করতে পারে। এগুলো জাস্ট একটু বলে যাচ্ছি জেনে রাখার জন্য। পরবর্তী বাল্যকাল 6 থেকে 12 বছর দেখে নিই। অধিক পরিশ্রমী হয় তখন, দেহের অঙ্গ ও পেশিগুলির উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ আনতে পারে। তারপরে হচ্ছে কি বয়স সন্ধিক্ষণ 12 থেকে 20 বছর, সম্পূর্ণ গঠন ও পরিণমন সম্পন্ন হয় এই সময়। সম্পূর্ণ গঠন ও পরিণমন সম্পন্ন হয়। কেমন? এবারে চলে আসি প্রাক্ষোভিক বিকাশ, ইমোশনাল ডেভেলপমেন্ট। এরও কিছু বৈশিষ্ট্য আছে, জেনে নিই সেগুলো। প্রক্ষোভমূলক আচরণগুলিকে অভিজ্ঞতার দ্বারা পরিবর্তন করা যায়। অর্থাৎ এখানে কি? রাগ, হাসি, কান্না, সুখ, দুঃখ, আনন্দ, বেদনা, ঘৃণা, এই যে বিষয়গুলো, এগুলো কি হয়? ধীরে ধীরে যখন শিশু বড় হতে থাকে তখন বিভিন্ন অভিজ্ঞতা অর্জন করে, তার শিখন সম্পন্ন হয় এবং সেই সঙ্গে সঙ্গে সেই প্রক্ষোভমূলক আচরণগুলিকে সে পরিবর্তন করতে হবে। যখন শিশু একেবারে ছোট থাকে শুধু কান্নাকাটি করে, ধীরে ধীরে যত বড় হয় তার কান্নার পরিমাণ ধীরে ধীরে কমে যায়। একটা সময় আসে সে আর কাঁদে না,
যখন অন্য কেউ কিছু খুব মনে দুঃখ দিয়ে কথা বলে তখন হয়তো কাঁদে, নাহলে কাঁদে না। আর ছোটোবেলা দেখবে কোনো একটা কিছুতেই কান্না শুরু করে দেয়। তো এটাই হচ্ছে পরিবর্তন, আচরণগুলির পরিবর্তন। শিশুর মধ্যস্থিত মৌলিক প্রক্ষোভগুলি দুভাগে ভাগ করা যায়। কি কি? ধনাত্মক বা সহায়ক প্রক্ষোভ, পজিটিভ অর আপ ব্রিমিং ইমোশন। আরেকটা আছে হানিকর বা ঋণাত্মক প্রক্ষোভ, নেগেটিভ বা ডিসরাপটিভ ইমোশন। এগুলো কিন্তু প্রশ্নে আসে, এইটা আমাদেরকে একটু উদাহরণ সহকারে বুঝে নিতে হবে। ভালোবাসা, স্নেহানুভূতি, বিস্ময়, সৃজনাত্মক বোধ। কেন এগুলোকে ধনাত্মক বলা হচ্ছে? কারণ হচ্ছে শিক্ষার ক্ষেত্রে এটি সহায়ক এবং ব্যক্তিসত্তার বিকাশের ক্ষেত্রে এটি সহায়ক। অর্থাৎ এর মধ্যে একটা পজিটিভনেস লুকিয়ে আছে, যেটাতে ইতিবাচক বিকাশ সম্পন্ন হয়, ব্যক্তিত্ব মানুষের সঠিকভাবে গড়ে ওঠে এবং সঠিকভাবে সে শিক্ষা গ্রহণ করতে পারে বা শিখনে সমর্থ হয়। এই প্রক্ষোভগুলো তাই ধনাত্মক প্রক্ষোভ বা সহায়ক প্রক্ষোভ নামে পরিচিত। যেমন কোনো শিক্ষার্থীকে যদি ভালোবাসা, স্নেহের মাধ্যমে কোনো কিছু শেখানো যায় তাহলে তার শিখনটা খুব ভালো হয় এবং তার সঙ্গে সঙ্গে তার মধ্যে নৈতিকতাবোধ, ব্যক্তিত্বের একটা যদি আমরা বৈশিষ্ট্য নৈতিকতাবোধ ধরে রাখি, সেই নৈতিকতাবোধটাকেও সঠিকভাবে তার মধ্যে বিকশিত করা যায়। হানিকর বা ঋণাত্মক প্রক্ষোভটা কি? ভয়, ঘৃণা, বিরক্তি, হীনমন্যতা। এটার কি একটা ক্ষতিকারক দিক আছে, অর্থাৎ ব্যক্তিগতভাবে এবং সমাজগত দিক থেকে বাঞ্ছনীয় নীতিগুলিকে শিক্ষার দ্বারা এখানে নিয়ন্ত্রণ করা হয়, যাতে সেই ক্ষতির জায়গাটাতে না এসে পৌঁছয়। ঠিক আছে, সেই জন্য এগুলোকে বলা হয় ঋণাত্মক বা হানিকর প্রক্ষোভ। যেমন একজন শিক্ষার্থী কোনো কিছু একটা টাস্ক দেওয়া হয়েছে, পারেনি, তাকে অকথ্যভাবে বকাবকি করা হলো এবং মারধর করা হলো, ফলে তার মনের মধ্যে কিন্তু একটা ভয় বা অ্যাংজাইটি তৈরি হবে, যেটা তার পরবর্তী শিখনকে প্রভাবিত করতে পারে। কেমন? এবারে চলে আসি প্রক্ষোভ নিয়ন্ত্রণের কয়েকটা মূলনীতি সম্পর্কে। কিভাবে প্রক্ষোভ নিয়ন্ত্রণ করা যাবে, অর্থাৎ ইমোশনকে কিভাবে নিয়ন্ত্রণ করা যাবে। শিক্ষার্থীদের নিজস্ব ক্ষমতা সম্পর্কে সচেতন করা। শিক্ষার্থীকে জানিয়ে দিতে হবে যে তোমার এই ক্ষমতা আছে, এই দুর্বলতা আছে। এখানে ক্ষমতা সম্পর্কেই বেশি সচেতন করাটাই হচ্ছে জরুরি, কারণ তার মধ্যে সে জানতে পারবে যে আমার মধ্যে এই পাওয়ার আছে, আমি এটা করতে পারি, আমি এটা করতে সমর্থ। ঠিক? বাস্তবকে সহজভাবে গ্রহণ করতে শেখানো, যে সমাজে সে মিশছে সেখানে যে বাস্তব পরিস্থিতি সেটা যেন সে সঠিকভাবে মেনে নিতে পারে, সেটা তাকে শেখাতে হবে, তবেই তার প্রক্ষোভ নিয়ন্ত্রণ হবে। নিজস্ব চিন্তা শক্তির বিকাশে সহায়তা করা। কোনো টাস্ক দিয়ে দেওয়া হলো, কোনো সমস্যা দিয়ে দেওয়া হলো, সেই সমস্যা অনুযায়ী সে কী করবে, নিজে সমস্যার সমাধান করার প্রচেষ্টায় রত হবে, ফলে কী হবে, তার চিন্তা শক্তির বিকাশ ঘটবে। কিছু কিছু শিশু আছে যারা হীনমন্যতা বোধে ভুগতে থাকে, অর্থাৎ মনে করে যে আমারকে সবাই খারাপ চোখে দেখছে, সে সংকোচ বোধ করে নিজেকে। তার জন্য কী করতে হবে, পিতা মাতা শিক্ষক সাহায্য করবেন, অর্থাৎ তার প্রতি সহানুভূতি, তার প্রতি ভালোবাসা, তার প্রতি স্নেহময়তা, এই বিষয়গুলো শিক্ষার্থীদেরকে প্রদান করতে হবে। ছোটদের অনুভূতিগুলিকে সঠিকভাবে বোঝার ক্ষমতা গড়ে তুলবেন প্রত্যেকেই। শিশুরা কি বলতে চায়, কি করতে চায়, তার মধ্যে কোন ভাবটা কাজ করছে, কোন অনুভূতিটা সে অনুভব করছে, তার ফিলিংসটা কেমন, এই বিষয়গুলো নিজেদেরকে বুঝে নিতে হবে। অর্থাৎ শিশুকে সঠিকভাবে পরিপূর্ণ ব্যক্তিত্ব করে তুলতে গেলে শিশুর সঙ্গে শিশু হয়ে যেতে হবে, এটাই হচ্ছে মূল কথা। অনুভূতিগুলির ভুল ব্যাখ্যা করবে না। অনেক শিশু অনেক কিছু এক্সপ্রেস করে যেগুলোকে কোনো রকমভাবে দমিয়ে দেওয়া যাবে না, সেটাকে সুকৌশলে তাকে নিয়ন্ত্রণ করতে হবে, ভুলভাবে ব্যাখ্যা করা যাবে না সেই বিষয়গুলোকে। ধৈর্য ধরে শিশুদের বুঝতে হবে, ধৈর্য হারাবেন না, এটা একটা খুব বড় জিনিস, ধৈর্য ধরতে হবে শিশুকে বড় করে তোলার ক্ষেত্রে, সর্বাঙ্গীন বিকাশের ক্ষেত্রে। শিশুদেরকে সম অনুভূতির শিক্ষা দিতে হবে, মানে প্রত্যেকেই সমান আমরা। শিক্ষককে রোল মডেল হতে হবে, অর্থাৎ শিক্ষক অবশ্যই আদর্শ রোল মডেল হবেন, তবেই প্রক্ষোভ সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন। এবারে চলে আসি সামাজিক বিকাশে, অর্থাৎ সোশ্যাল ডেভেলপমেন্ট। সোশ্যাল ডেভেলপমেন্টে কী বলা হচ্ছে দেখি। শিশুকে নানা উপায়ে সমাজের উপযুক্ত মানব শিশুতে রূপান্তরিত করার নামই সামাজিকীকরণ। অর্থাৎ একটা শিশু যখন জন্মগ্রহণ করে সে সামাজিক নয়, ধীরে ধীরে সে সামাজিক হয়ে ওঠে, অর্থাৎ সেই সমাজের নিয়ম কানুন, রীতি নীতি, আদর্শ, মূল্যবোধ যা আছে সেগুলো শিক্ষার্থী সঠিকভাবে গ্রহণ করে সে সামাজিক জীব হয়ে ওঠে। এই যে প্রক্রিয়াটা, এটাই হচ্ছে সামাজিকীকরণ প্রক্রিয়া। এর কিছু বৈশিষ্ট্য আছে।
জন্মের সময় কোনো সামাজিক বৈশিষ্ট্য শিশুর মধ্যে থাকে না, আমি বললাম। জন্মের কিছুদিন পর থেকে সামাজিক বিকাশ প্রক্রিয়া শুরু হয়, সেটাও আমি বললাম। শিশুর দৈহিক মানসিক প্রাক্ষবিক বিকাশের ওপর সামাজিক বিকাশ নির্ভরশীল। কারণ কি, শিশুর দৈহিক মানসিক প্রাক্ষবিক যে পরিস্থিতি, সেটা কি করে না, সামাজিক বিকাশের ক্ষেত্রে শিশুর ক্ষেত্রে সেটা একটা অনুঘটকের কাজ করে। ঠিক আছে, সেই জন্য প্রাক্ষবিক বিকাশ এর উপর সামাজিক বিকাশ নির্ভর করে। কারণ প্রক্ষোভ সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারলে সে সঠিকভাবে সামাজিক হয়ে উঠতে পারবে। নিজের মানসিক পরিস্থিতি সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারলে সে সামাজিক জীব সঠিকভাবে হয়ে উঠতে পারবে, এবং দৈহিক বিকাশের ক্ষেত্রেও তাই। তারপর কি আসছে না, সামাজিক বিকাশ সর্বদা সরল থেকে জটিল অবস্থার দিকে যায়, এটা কিন্তু মনে রাখতে হবে। এই বাক্যটা থেকে কিন্তু টুইস্ট প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। কেন না, যখন শিশু জন্মগ্রহণ করে ধীরে ধীরে যখন সামাজিক হতে থাকে না, সে সরল থাকে। ধীরে ধীরে যখন একেবারে সে সামাজিক পরিপূর্ণ ব্যক্তিত্বে পরিণত হয়ে যায় না, অনেক জটিলতা চলে আসে। সমাজ ব্যবস্থাটাই আমাদের সরল নয়, সমাজ ব্যবস্থাটাই আমাদের জটিল। তাই সামাজিক বিকাশটাও তেমনি সরল থেকে জটিল অবস্থার দিকে যায়। সামাজিক বিকাশ শুরু হওয়ার সময় সামান্য কিছু বিষয় অ্যাড হয়, সামাজিক বৈশিষ্ট্য। ধীরে ধীরে শিশু বড় হতে থাকে, আরও কিছু সামাজিক বৈশিষ্ট্য অ্যাড হতে থাকে একটা সময় জটিল আকার ধারণ করে একাধিক সামাজিক বৈশিষ্ট্য একত্রিত হয়ে যায়। শিশুর অভিযোজন প্রচেষ্টার কারণেই সামাজিক বিকাশ হয়। অর্থাৎ শিশু অ্যাডজাস্ট করার যে প্রচেষ্টা করে, অভিযোজন করার যে প্রচেষ্টা করে, সেই প্রচেষ্টার মাধ্যমেই সামাজিক বিকাশ সম্পন্ন হয়। সমাজে কি মানছে না মানছে, সমাজ কি নীতি ফলো করছে, শিশুকেও সেই নীতি ফলো করতে হয় বা ফলো করার চেষ্টা করে, সেই যে প্রচেষ্টা, তার মাধ্যমেই সামাজিক বিকাশ সম্পন্ন হয়। সামাজিক বিকাশের মূলে কাজ করে শিশুর সচেতন ইচ্ছা। সে যদি সচেতনভাবে সামাজিক না হয়ে ওঠার চেষ্টা করে, তাহলে কিন্তু সে সামাজিক হয় না। অনেক শিশু ধীরে ধীরে বড় হয়ে ওঠে, যখন দেখা যায় বাল্যকালে কৈশোরকালে পৌঁছে যায়, তখন সে অসামাজিক অনেক কিছু কাজ করে বসে। অর্থাৎ কি, সে ইচ্ছাকৃতভাবে সেইভাবে চলে গেছে ওই লাইনে, বা পরিস্থিতি তাকে ওই দিকে যেতে বাধ্য করেছে। তাহলে সচেতনভাবে চোখ কান খোলা রেখে সঠিকভাবে সামাজিক জীব হয়ে উঠতে হবে, তবে তার ব্যক্তিত্বের বিকাশও সঠিকভাবে সম্পন্ন হবে। একেবারে প্রাথমিক স্তরে কিছু সামাজিকীভবন বা সামাজিকীকরণও আমরা বলতে পারি, অনুকরণের মাধ্যমে হয়ে থাকে। অর্থাৎ শিশু যখন একেবারে ছোট থাকে, তখন দেখবে কি, যেমন একটা ধরো নৈতিকতাবোধের বিকাশের একটা উদাহরণ দিই। বাড়ির বড়রা, বাড়ির গুরুজনদের দেখছে শিশু যে তার মা বাবা দাদু ঠাকুমাকে প্রণাম করছে, তাহলে শিশু সেটা দেখে সেও প্রণাম করলো। তাহলে এখানে একটা যান্ত্রিকভাবে শিখন হলেও পরে সেটা কিন্তু সামাজিক বৈশিষ্ট্যের অন্তর্গত হয়। অর্থাৎ প্রথমে সে অনুকরণের মাধ্যমে শিখছে যে ও মা বাবা করছে, আমিও করছি, হ্যাঁ, অনুকরণের মাধ্যমে করে, কিন্তু তার মধ্যেও সামাজিক বিকাশ সম্পন্ন হয়। সামাজিক বিকাশের ফলে ব্যক্তি সামাজিক প্রতিক্রিয়া সম্পাদনের ক্ষমতা অবশ্য, অর্থাৎ সমাজের সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়ার করার যে ক্ষমতা, সেটা সে অর্জন করে। কারো মতে সামাজিক বিকাশ কৈশোরকালেই পরিপূর্ণ হয়, আবার কারো মতে প্রায় 30 বছর পর্যন্ত চলে। বিভিন্ন গবেষক বিভিন্ন ধরনের মতবাদ দিয়ে গেছেন, তো তার উপর নির্ভর করে আমরা বলতে পারি সামাজিক বিকাশ কারো কৈশোরকালে পরিপূর্ণ হয়ে যায়, আবার কেউ বলছেন 30 বছর পর্যন্ত চলে। কিন্তু অনেক সময় এরকমও হতে পারে সামাজিক বিকাশ সারা জীবন ধরেও চলতে পারে। কিছু সমাজের কিছু নিয়ম রীতি একটা সময় আসে 30 বছর পরেও হয়তো ব্যক্তির মধ্যে সেটা মানে ব্যক্তি সেটা শেখে, জানে, বোঝে, উপলব্ধি করে, তাই না? সেটাও হতে পারে। এবারে চলে আসি শৈশবে সামাজিক বিকাশ কিভাবে হয়। জন্মের 1 মাস পর থেকে শিশুরা তার চারপাশের ব্যক্তিবস্তু সম্পর্কে সচেতন হয়। 3 মাস বয়সে শিশুরা মানুষের উপস্থিতি উপলব্ধি করতে পারে। কাছে এলে কান্না বন্ধ করে দেয়, চলে গেলে কাঁদে। এটা কিন্তু মানে হয়, আমি এটা নিজেই দেখেছি। শিশুকে কাছে আসো, সে তোমাকে দেখতে পাচ্ছে, কান্নাকাটি করবে না। যেই চলে যাবে, কাউকে দেখতে পাবে না, কান্নাকাটি শুরু। 5 থেকে 6 মাস বয়সে শিশুরা বড়দের প্রতিক্রিয়াতে সাড়া দেয়। তার সঙ্গে যদি কোনো আওয়াজ করা হয়, সে তার সেই আওয়াজটাকে প্রত্যুত্তর করে। তাকে বলা হলো আ আ আ, সেও আ করে, এইভাবে আর কি। 8 থেকে 9 মাস বয়সে অনুকরণ প্রবণতা দেখা যায়, অর্থাৎ নকল করার চেষ্টা করে। যেটা বড়রা করছে সেটা শিশুরা করে। 1 বছর বয়সে শিশুরা বয়স্কদের নির্দেশ বুঝতে পারে, কি বলা হচ্ছে, কোনটা বারণ করা হচ্ছে, কি করতে বলা হচ্ছে, জল খেতে বলা হচ্ছে কিনা, এটা হাত দিও না, এ বাবা এটা খুব বিষাক্ত, এইভাবে যে বারণ করা হয় সেগুলো বুঝতে পারে। নিষেধ করলে তা মান্য করে, আবার বিপরীত প্রতিক্রিয়া হিসাবে নেতিবাচক মনোভাব গড়ে ওঠে। অর্থাৎ কি, সুন্দর স্নেহশীলতার দ্বারা, হ্যাঁ, সহমর্মিতার দ্বারা, স্নেহশীল মনোভাব নিয়ে যদি মানা করা হয়, তাহলে সেটা শিশুরা মান্য করে। কিন্তু উল্টে যদি শিক্ষার্থীর ওপর কোনোভাবে
প্রহার বকাঝোকা এইভাবে করা হয়, তখন তাদের নেতিবাচক মনোভাব গড়ে ওঠে। নিজে নিজে খেলা করে বা মায়ের সঙ্গে খেলা করে, সমবয়সীদের সঙ্গে খুব একটা খেলা করা এই বয়সে পছন্দ করে না। এই হচ্ছে শৈশবের বিষয়টা গেল। এবারে চলে আসছে শৈশবের 2 বছর বয়সে কি হয়। সমবয়সীদের সঙ্গে মেলামেশার চেষ্টা করে, খুব বেশি মানিয়ে চলতে পারে না। দেখবে 2-3 বছর এই বয়সগুলোতে না, দেখবে বাচ্চারা যখন একসঙ্গে খেলাধুলো করে ওদের মধ্যে মারামারিটা খুব হয়। এ তাকে মেরেছে, কাঁদতে কাঁদতে আসবে, মা আমাকে মেরেছে, সে তাকে মারবে, সে আমাকে মেরেছে, এই ধরনের বিষয়গুলো চলতে থাকে। আত্মগরিমাবোধ জাগ্রত হয় এই সময়। শিশুর সামাজিক প্রশিক্ষণ শুরু হয় মায়ের কাছে। এই সময় কিন্তু শিশুর সামাজিক প্রশিক্ষণ অলরেডি শুরু হয়ে যায়। শিশুকে শেখানো হয় এটা করতে হয়, ওটা করতে হয়, এটা করা দরকার, ওটা করা দরকার। সে বোঝে কোনটি মায়ের অনুমোদনযোগ্য এবং আর কোনটি করণীয়, আর কোনটা করণীয় নয়, সেটা তার ওই সময় বোধে মানে বোধ ক্ষমতা তার তৈরি হয়ে যায়। এই সময় একটা সহযোগিতার মনোভাব তৈরি হয় তার মধ্যে, কোঅপারেশন যেটাকে বলা হচ্ছে, একে অপরের সহযোগিতাতে আসা। সিম্প্যাথি আসে এই মুহূর্তে, সমবেদনা। ঠিক আছে, সিম্প্যাথি বলতে তার যদি কোনো খারাপ হয় এরও একটু খারাপ লাগলো সেই বিষয়টা। আবার এই সময় ঝগড়া দেখা যায়, বিবাদ দেখা যায়। কিছুক্ষণ আগে বাচ্চাদের মারামারির কথা বললাম, মারধর করে ওরা নিজেদের মধ্যে। প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়, রাইভালরি, অর্থাৎ কিছু একটা প্রতিশোধ নেওয়ার চিন্তা ভাবনা। সে আমাকে মেরেছে, আমি তাকে মারবো, সে আমার খেলনা ভেঙে দিচ্ছে, আমি তার খেলনা ভাঙবো, এইরকম। বন্ধুত্বও থাকে, খুব মিল। বাচ্চারা দেখবে পাশের সেই ছোট মানে একই বয়সের সামান্য একটু ছোটো বড়তে দাদা দাদা, সে বলবে বনু বনু। ঠিক আছে, এবারে বাল্যকালের সামাজিক বিকাশ। এখানে কি হয়, নিজের দলের প্রতি আনুগত্য তৈরি হয়, গ্রুপ লয়্যালটি, গ্রুপ এজ, গ্যাং এজ, প্লে এজ, এটা মাথায় রাখবে। অবাধ্যতার প্রবণতা বৃদ্ধি পায়। এই সময় দেখবে কিছু একটা বারণ করা হলে সে সেটাই করে। ধরো জল কাদা নিয়ে খেলছে, বারণ করা হচ্ছে, সে জল কাদা নিয়েই খেলবে। আচ্ছা, সহযোগিতার মানসিকতাও বৃদ্ধি পায়। স্বার্থপরতা ও আত্মকেন্দ্রিকতা এই সময় কিন্তু হ্রাস পায়। এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। যৌন সচেতনতা বৃদ্ধি পায়, আমি ছেলে আমি মেয়ে এই বিষয়টা সম্পর্কে। আচ্ছা, কৈশোরের সামাজিক বিকাশ কেমন? দয়া, মায়া, মমতা, সমবেদনা, সৌজন্য, নম্রতা, আত্মবিশ্বাস, সহযোগিতা, আদর্শের প্রতি শ্রদ্ধা, দায়িত্ব পালন প্রভৃতি। তো সামাজিক বিকাশ এইভাবে ধীরে ধীরে কি হয়, শৈশব, বাল্য এবং কৈশোরের এইভাবে সামাজিক বিকাশ ঘটতে থাকে বিভিন্ন বৈশিষ্ট্যের মাধ্যমে। ঠিক আছে, নেক্সট স্লাইডে চলে যাই আমরা। তারপরে চলে আসছে বৌদ্ধিক বা জ্ঞানমূলক বিকাশ, অর্থাৎ কগনিটিভ ডেভেলপমেন্ট। এর কিছু বৈশিষ্ট্য: বুদ্ধির বিকাশ জন্মের পর থেকেই শুরু হয়ে যায়। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। বুদ্ধি নিয়ে কিন্তু এই প্রশ্ন এসছে আগে, এবং পরবর্তীকালে এই কোশ্চেনই ঘুরিয়ে ফিরিয়ে প্যাঁচালোভাবে দিয়ে লোক ঠকানোর প্রচেষ্টা হতে পারে। বুদ্ধির বিকাশ জন্মের পর থেকেই শুরু হয়। বুদ্ধির বিকাশের হার বিভিন্ন বয়সে বিভিন্ন হয়। ব্যক্তির শিখন, পরিণমন ইত্যাদি বৌদ্ধিক বিকাশকে প্রভাবিত করে। বুদ্ধির বিকাশের হার বিভিন্ন বয়সে বিভিন্ন, এটা বলা যে হচ্ছে একটা সময় নির্দিষ্ট বয়স সীমাতে বুদ্ধির হার একভাবে বিকশিত হয়, তারপরে বয়স সীমাতে আবার হার অন্যভাবে বিকশিত হয়, এইভাবে আর কি। আচ্ছা, এবং শিখন পরিণমনের ক্ষেত্রে তো বৌদ্ধিক বিকাশ নির্ভর করছে, সেটা আমরা জানি। বুদ্ধির বিকাশ একটি জটিল প্রক্রিয়া, এটা মাথায় রাখতে হবে। ব্যক্তিভেদে বৌদ্ধিক বিকাশ ভিন্ন হয়, অর্থাৎ একজনের বৌদ্ধিক বিকাশ যেভাবে হয় অপরজনের বৌদ্ধিক বিকাশ সেভাবে হয় না, পার্থক্য লক্ষ্য করা যায়। বৌদ্ধিক বিকাশ দেহের সংগঠনের উপর নির্ভরশীল, অর্থাৎ মস্তিষ্কের গঠন, এটা তো দেহেরই একটা অঙ্গ, তার গঠন যেভাবে গড়ে উঠবে সেভাবে বুদ্ধির বিকাশ সম্পন্ন হয়। এটা হচ্ছে গবেষণার মাধ্যমে প্রাপ্ত ফল, মানে পাওয়া গেছে, সেটাই এখানে বলা হয়েছে। বিশেষভাবে স্নায়ুতন্ত্রের সংগঠনের ওপর বেশি নির্ভরশীল বৌদ্ধিক বিকাশ, আমাদের যে স্নায়ুতন্ত্র কাজ করে, হ্যাঁ, নিউরন। ঠিক আছে, বৌদ্ধিক বিকাশের বিভিন্ন দিক জেনে নিই। ভেরিয়াস অ্যাসপেক্টস অফ কগনিটিভ ডেভেলপমেন্ট। সংবেদন ও প্রত্যক্ষণের বিকাশ, ডেভেলপমেন্ট অফ সেন্সেশন অ্যান্ড পারসেপশন। ধারণার বিকাশ, ডেভেলপমেন্ট অফ কনসেপ্ট। সংবেদন প্রত্যক্ষণ মানে কি, এখানে ইন্দ্রিয়র বিষয়টা কাজ করে। সংবেদনশীল হয় ইন্দ্রিয়। প্রত্যক্ষণ মানে ডাইরেক্ট চোখে দেখা। ধারণা মানে কনসেপ্ট তৈরি হওয়া। বলা হচ্ছে কনসেপ্ট ইজ জেনারেলাইজড ফর্ম অফ ডিফারেন্ট ইনসিডেন্ট। বিভিন্ন ধরনের ঘটনার একটা সাধারণীকরণ বা সাধারণ রূপ বা সাধারণীকৃত রূপ হচ্ছে ধারণা। আমরা কোনো কিছু দেখলাম ঘটনা, সেই ঘটনা সম্পর্কে আমাদের মনের মধ্যে যে স্কিমাটা অ্যাড হলো সেটাই হচ্ছে ধারণা। ভাষার বিকাশ বৌদ্ধিক বিকাশের একটা দিক, ভাষার বিকাশ, অর্থাৎ বৌদ্ধিক বিকাশ হলে ভাষার বিকাশ সম্ভব হয়। প্রথমে শিশু
অনুকরণের মাধ্যমে ভাষা আয়ত্ত করে। শিশু সামাজিক অর্থনৈতিক পরিবেশ শিখন সহপাঠীদের সঙ্গে মিথস্ক্রিয়া করে, তার মাধ্যমে ভাষার বিকাশ হয়। তারপরে কি হয়, স্মৃতির বিকাশ সম্পন্ন হয়, ডেভেলপমেন্ট অফ মেমোরি। স্মৃতি নামক প্রক্রিয়াটি 1 বছর বয়স থেকে কাজ করতে শুরু করে, অর্থাৎ মনে রাখার বিষয়। কোনো কিছু দেখলো, কোনো কিছু খেলনা একটা জানে, সে সেটাকে কীভাবে কোন জায়গায় বোতামটা প্রেস করলে সেই খেলনাটা তালি দেয়, সেটা সে মনে রাখতে পারে। ঠিক আছে। 2 বছর বয়সে শিশুরা বিভিন্ন ধরনের বিমূর্ত নির্দেশ স্মরণ করতে হবে। বিমূর্ত মানে কি, যেটা চোখে দেখা যায় না, যেটা হচ্ছে মূর্ত কোনো রূপ নয়, কংক্রিট নয়, যেটা সেটা কল্পনার বিষয়, চিন্তার বিষয়, সেই বিষয়। আচ্ছা, 6 বছর বয়সে তারা সামগ্রিক পরিস্থিতি স্মরণ করতে পারে, অর্থাৎ 6 বছর বয়সে কি হয়, কোনো কিছু ঘটনা বলো, বিষয় বলো, বস্তু বলো, তার যে একটা সামগ্রিক বিষয়, সেটার পুরোটাই সে স্মরণ করতে সক্ষম হয়। বার্ধক্যে স্মরণ প্রক্রিয়া নিম্নমুখী হয়। আমরা সাধারণত দেখে থাকি বাড়ির বয়স্ক যারা ব্যক্তি থাকেন, গুরুজন থাকেন, ওনারা না খুব ভুলে যান তাড়াতাড়ি, কোনো কিছু বিষয় ভুলে যান, অর্থাৎ ভুলে যাওয়ার মানে স্মরণ রাখতে পারেন না। স্মৃতির ক্ষমতা তখন হ্রাস পায়, মেমোরি পাওয়ার হ্রাস পায়। তারপরে কি, বৌদ্ধিক বিকাশের আরেকটা দিক সমস্যা সমাধান ক্ষমতার বিকাশ। বুদ্ধি যার যত ভালো হবে, সে তত সুন্দরভাবে অল্প সময়ে সঠিকভাবে সমস্যা সমাধান করতে পারে, যেটাকে বলা হচ্ছে ডেভেলপমেন্ট অফ প্রবলেম সলভিং এবিলিটি। চিন্তনের বিকাশ, থিঙ্কিং পাওয়ার। যার বুদ্ধি ভালো, সাধারণভাবে তার চিন্তন প্রক্রিয়া আরও তত বেশি সক্রিয় হয়। কোনো কিছু সমস্যার সমাধান করতে গেলে বুদ্ধি লাগে, তাহলে সেই বুদ্ধি লাগে মানে কি, সেখানে তাকে চিন্তন করতে হয়। চিন্তন কীভাবে সমস্যার সমাধান করা যাবে, কোন ওয়েতে করতে হবে, কোন ওয়েতে করলে কম সময় হয়, কোন ওয়েতে করলে সহজভাবে হবে, এই বিষয়গুলো। এবারে চলে আসি নৈতিক বিকাশে। এগুলো খুব তাড়াতাড়ি আলোচনা করে দিচ্ছি, কেমন? নৈতিক বিকাশ কি বলেছে, মোরাল ডেভেলপমেন্ট। সমাজ কৃষ্টিগত রীতিনীতি, নিয়ম কানুন, আইন, যেগুলোকে একসাথে বলা হয় সোশিও কালচারাল নর্মস, রুলস অ্যান্ড লজ, এর পরিপ্রেক্ষিতে ব্যক্তির যথোপযুক্ত আচরণ। সমাজে যা কিছু আছে, সমাজ সংস্কৃতিগত দিক থেকে যা কিছু নিয়ম রীতি আছে, তার মতো করে যথোপযুক্ত আচরণ করা, তার পরিপ্রেক্ষিতে যথোপযুক্ত আচরণ করার প্রক্রিয়া, এই যে বিষয়টা, এটাকে বলা হচ্ছে নৈতিক বিকাশ। অর্থাৎ যে শিক্ষার্থী শিশু সেই ধরনের আচরণ করতে পারবে, তার নৈতিক বিকাশ তত সঠিকভাবে সম্পন্ন হবে। Moral development is a process through which a child develops proper attitude or behavior towards other people based on socio-cultural norms, laws and rules. এটা ইংরেজিতে বলা আছে। এখানে শিক্ষকের ভূমিকা কি হবে? কোহলবার্গের মতে নৈতিক বিকাশ হলো বৌদ্ধিক দ্বন্দ্বের ফল। আমরা যখন কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্ব আলোচনা করব, তখন এটা আরও ডিটেলে বুঝতে পারবো। ঠিক আছে, যে বলা হচ্ছে, কোহলবার্গ বলেছেন যে আমাদের যে নৈতিক বিকাশ হয়, তখন একটা দ্বন্দ্বের সিচুয়েশান তৈরি হয়, করবো কি করবো না, ভালো কি মন্দ, হ্যাঁ, উচিত কি উচিত নয়, সেখান থেকেই তার নৈতিক বিকাশের সূচনা হয়। সেটাই বলা হচ্ছে একটা দ্বন্দ্ব, সেটাকে বলা হচ্ছে বৌদ্ধিক দ্বন্দ্ব। শিক্ষক মহাশয় এমন পরিবেশ সৃষ্টি করবেন যাতে জ্ঞানমূলক দ্বন্দ্ব তৈরি হয়, অর্থাৎ সিচুয়েশানে কোনটা করব, কোনটা করা উচিত কি উচিত নয়, সেই বিষয়ে মতভেদ দেখা দেবে, এবং সেই দ্বন্দ্ব নিরসনের জন্যও শিক্ষক মহাশয় একটা পরিবেশ তৈরি করে দেবেন। সেই সঙ্গে সঙ্গে কি হবে, পরিবেশ তৈরি যেমন করবেন, তেমনি উপযুক্ত পাঠ্যক্রম নির্বাচন করে দেবেন। শিক্ষক মহাশয় নিজে নৈতিক চরিত্রের অধিকারী হবেন। আপনি আচরি ধর্ম অপরে শেখাও, এটা একটা কোট আনকোট বাক্য আমাদের মধ্যে প্রচলিত আছে। এখানে বলা হচ্ছে যে শিক্ষক মহাশয় যদি সঠিক নৈতিক চরিত্রের অধিকারী হন, তাহলে শিক্ষার্থীর মধ্যেও কিন্তু তার বিকাশ সঠিকভাবে সম্পন্ন হয়। তো এই হচ্ছে নৈতিক বিকাশের ব্যাপার। তো আজকে আমরা তাহলে অনেকগুলো বিষয়ই আলোচনা করলাম, আজকে আর আলোচনা করছি না। আবার আমরা পরের ক্লাসে আমাদের বাকি থেকে যাবে হচ্ছে ভাষার বিকাশটা বাকি থেকে গেল, সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন বয়সের যে বিকাশমূলক বৈশিষ্ট্যগুলো, সেগুলো একটা জিস্ট তুলে ধরা, সেটাও আমরা বলবো, এর পরের দিন আলোচনা করব। ঠিক আছে, আর এই বৃদ্ধি বিকাশ শেষ হলে আমরা পরের দিন ওই দুটো টপিকের সঙ্গে আমরা কিছু এমসিকিউ আলোচনা করে নেব। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্ত থাক। তোমরা ভালো থেকো, ভালোভাবে প্রিপারেশান নাও, ক্লাসগুলো মন দিয়ে শুনবে, কোনো জায়গায় ভিডিও স্কিপ করে যাবে না। স্কিপ করে গেলে কিন্তু নিজেরাই মানে কি বলবো, ঠকে যাবে। ঠিক আছে, কারণ এখানে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম লাইন, বাক্যগুলো দেখলে মনে হবে এটা লেখার কি দরকার ছিল, কিন্তু না, ওটাই লেখার দরকার ছিল। যেমন শিক্ষকের ভূমিকা কীভাবে, এই 4টে বাক্য লেখা আছে, এগুলো প্রত্যেকটা বাক্যই কিন্তু ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট। প্রিপারেশানটা সেইভাবে নাও, কেমন? এবং ভালো নাম্বার পেয়ে, ভালো স্কোর করে টেট কোয়ালিফাই করো।